হ্যাঁ, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমি মোহাম্মদ মেহেদি হাসান, বর্তমানে সাবস্টেশন ইঞ্জিনিয়ার হিসেবে ডিপিডিসিতে কর্মরত আছি। আমি আপনাদের ডিসি সার্কিট ক্লাসটা নেব অনলাইনে। তো আপনারা যারা যারা জয়েন করছেন, কে কোন জেলা থেকে জয়েন করছেন, সবাই মেসেজে বলেন দেখি, মেসেজে লিখেন কে কোন জেলা থেকে এই মুহূর্তে জয়েন করছেন, একটু দেখি। সবাই লিখেন, সবাই। সবার নামগুলো একটু পরিবর্তন করেন, অনেকে মোবাইলের নামে আছে। সবাই একটু লিখেন তো। দেখতে পাচ্ছি আমরা মোট 16 জন জয়েন করছি। গাইবান্ধা থেকে জয়েন করছে ইসমাইল, সিয়াম জয়েন করছে দিনাজপুর থেকে। সবাই লিখেন, সবাই লিখেন। ঐশী জয়েন করছে বগুড়া থেকে, মিথুন শাহ জয়েন করছে বাগেরহাট থেকে, নড়াইল থেকে আবদুল্লাহ জয়েন করছে, রিপন সরকার জামালপুর থেকে জয়েন করছে, কক্সবাজার থেকে শিপন মিয়া জয়েন করছে অনেক দূর থেকে। আর কি বাকিরা কেউ বলবেন না? নড়াইল থেকে পীযূষ সেন জয়েন করছে, নবীর হোসেন জয়েন করছে লালমনিরহাট থেকে, নাদিয়া আক্তার ঢাকা থেকে। ঠিক আছে, আমরা অনেক জায়গার লোক পাইলাম, আমরা মোটামুটি পড়াশোনা শুরু করি। তো আমরা ডিসি সার্কিট শুরু করব। হ্যাঁ, আপনারা যারা অনলাইনে জয়েন করছেন, বুঝতে পারছি আসলে অফলাইনে এসে আপনাদের ক্লাস করা সম্ভব নয়, যার কারণে অনলাইনে এই কোর্সটা করা ট্রাই করতেছেন। আপনারা মনোযোগ দিয়ে কোর্সগুলো যদি করেন, অনলাইন থেকেও জব পাওয়া সম্ভব, এটা অসম্ভব কিছু না। হ্যাঁ, অফলাইন হলে ভালো হয়, বাট যদি যেহেতু আপনারা অনেক দূর থেকে জয়েন করতেছেন, বাট অসম্ভব না, সম্ভব। যদি এটাকেই অফলাইন ক্লাস মনে করেন, পড়ার টেবিলের মতো একেবারে ক্লাসের মতো পড়ার চেয়ার টেবিলে বসে যান, তাহলে মানে সুন্দর হয়। একটা ক্লাস খাতা থাকবে, নোট খাতা থাকবে, নিয়মিত এক্সাম দেবেন। তার মানে অফলাইনের মতোই আপনাকে তৈরি করতে হবে। আর এখন যদি আপনি ওই ঘুরে বেড়াচ্ছেন, ক্লাসে জয়েন করে বসে আছেন, ক্লাসে জয়েন করে ঘুমাচ্ছেন, ক্লাসে জয়েন করে খেলা দেখছেন, এরকম হলে আগানোটা ডিফিকাল্ট হবে, তাহলে হবে না। যেহেতু আপনারা জীবনের কোনো একটা সময় বুঝে গেছেন যে আসলে সরকারি জব পাওয়া দরকার, এই আর কি। আমি আপনাদেরকে ডিসি সার্কিটটাই হেল্প করব। ডিসি সার্কিটে আমাদের সিলেবাসটা একটু দেখি, আপনারাও আমার সাথে কথা বলবেন। হ্যাঁ, শুনতে পাচ্ছেন কি না সব কিছু বলবেন। তো আমাদের ডিসি সার্কিটের সিলেবাসটা হলো মূলত এইগুলো টপিকস। একটা হচ্ছে মিক্স সার্কিট, তারপরে আমরা কারশফ কারেন্ট ল এবং কারশফ ভোল্টেজ ল শিখব। সবাই মিউট করে রাখবেন, কথা বলার সময় শুধুমাত্র কথা বলবেন। তারপর আমরা শিখবো কারশফ ল এর পর কারশফ কারেন্ট ল এবং কারশফ ভোল্টেজ ল শিখবো। দেন আমরা শিখবো স্টার টু ডেল্টা কনভারসেশন। তো তারপরে আমরা শিখবো সুপারপজিশন থিওরেম এবং তারই সাথে শিখবো নোডাল অ্যানালাইসিস। তারপরে আমরা শিখবো থেভেনিন থিওরেম এবং নর্টন থিওরেম। তারপরে আমরা ম্যাশ লুপ অ্যানালাইসিস এবং সোর্স কনভারসেশন। তো এইগুলো হচ্ছে আমাদের ডিসি সার্কিটের সিলেবাস। ডিসি সার্কিটের সিলেবাসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে এইটা। থেভেনিন থেকেই অধিকাংশ সময় প্রশ্ন আসে। ঠিক আছে, অনেক সময় 10 বার পরীক্ষা দিলেন, দেখবেন যে 5 বারই আপনি থেভেনিন থিওরেম পাচ্ছেন। থেভেনিন থিওরেমের মধ্যে আরেকটা থিওরেম আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এই হচ্ছে আমাদের সিলেবাস। তারপরে আমাদের থেভেনিনের পর আমরা নর্টন থিওরেম শিখবো একই সাথে। থেভেনিন এবং নর্টন প্রায় একই জিনিস। মেশ লুপ আর কেসিএল কেভিএল একই জিনিস, একটু আলাদাভাবে দেখানো হয়েছে।
আর একটা সোর্স কনভারসেশন, এটা খুবই লো ইম্পর্টেন্ট একটা জিনিস, চাকরি পরীক্ষায় কখনো আসে না, কিন্তু ইদানিং বিভিন্ন চাকরি নেওয়ার প্রতিষ্ঠানগুলোর দেখতেছি নতুন নতুন জিনিস তুলে দিচ্ছে, মানে একেবারে কোনো একটা জায়গায় যেখানে কেউ হাতই দেয়নি সেই জায়গাটাই তুলে দিচ্ছে। তো চাকরি পাওয়ার জন্য আসলে সেই জিনিসটা প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। যেগুলো কমন আসে সেগুলো যদি কেউ সঠিকভাবে লিখে আসতে পারে তাহলে চাকরি পাওয়ার মতো নাম্বার থাকে। এটাই হচ্ছে আমাদের আজকের সিলেবাস। আমরা ডিসি সার্কিট সামনে আগাই। আপনারা কতজন জয়েন করছেন? 18 জন। আরও কিছুজন জয়েন করছেন। হ্যালো 55 জয়েন করছেন ঢাকা থেকে। হ্যাঁ, সবাইকে এসএই পরিবারের পক্ষ থেকে স্বাগতম জানাই। এসএই সম্পর্কে তো আপনারা অলরেডি জানেন, আমি আর না বলি। বাংলাদেশের একমাত্র অপ্রতিদ্বন্দ্বী একটা কোচিং প্রতিষ্ঠান। তো আমরা শুরু করি। তো শুরুতেই আমার সাথে আপনাদেরকে কথা বলতে হবে। এখন আমরা ডিসি সার্কিট শুরু করব। শুরুতেই আপনারা বলেন দেখি, এই যে বিদ্যুৎটা, এই বিদ্যুতের আবিষ্কারক কে? যে যেটা জানেন সে ততটুকুই বলবেন, কিন্তু কথা বলবেন। কার হাত ধরে আমরা এই বিদ্যুৎটা পাইলাম, এই ইলেকট্রিসিটি পাইলাম? কেউ একজন বলতে পারবেন? বলেন, যে যতটুকু জানেন ততটুকুই বলবেন। এনিবডি? কেউ একজন বলেন, কিছু তো জানেন, যেহেতু আপনারা ডিপ্লোমা শেষ করে আসছেন। জীবনের কোনো একটা সময় কিছু না কিছু তো শুনছেন, তাই না? বলতে পারবেন কেউ এই আমাদের বিদ্যুৎটা কার হাত ধরে, আমরা যে আজকের এই বিদ্যুৎটা ব্যবহার করতেছি সেটা কার হাত ধরে আসছে? একজন বলছে যে আলেকজান্দ্রো ভোল্টা, সেলিম উদ্দিন, এই তো একজন তো একটা কিছু কথা বলছে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই প্রশ্নটার অ্যান্সারটা আপনাদের জানার কথা, যে বাংলাদেশে সর্বপ্রথম কবে আমরা বিদ্যুতের বাতি জ্বালাইছি বাংলাদেশে? হ্যাঁ, আপনারা একটু মিউট করে রাখেন। প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশে বৈদ্যুতিক বাতি জ্বালানো হয়েছে কত সালে এবং কোথায়? প্রথম একটা বিদ্যুৎ আনছে না, সেটা কোথায়? এই অ্যান্সারটা তো আপনারা দিতে পারবেন। বলেন দেখি কোনো একজন। বলতে পারবেন কেউ? কেউ একজন বলতে পারলেন না এটা? আচ্ছা, দু একজন কথা বলবেন যে স্যার জানি না, এই কথাটা অন্তত বলবেন, ঠিক আছে? আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে সর্বপ্রথম বৈদ্যুতিক বিদ্যুৎটা কত সালে আমরা ব্যবহার করছি? বাংলাদেশে কত সালে বিদ্যুৎটা আসছে বা কোথায় আসছে? হ্যাঁ, যারা মিউট নাই তারা মিউট করে রাখেন। যাদের কারা আছে দেখি। শাওমি ওয়াইএম, আপনারা মিউট করে রাখেন। ওয়াইএম কে? শাওমি 2404 কে মিউট করেন। আপনারা সবাই মিউট করে রাখেন। শাওমি ওয়াইএম, আপনারা শুনতে পাচ্ছেন? আপনারা তো ভার্সিটির ক্লাস করছেন মনে হচ্ছে অনলাইনে। আমি মিউট করতে পারতেছি না তো, ওইটা এক্সেস আরেকজনের হাতে। তো ওয়াইএম কে, আপনারা কি ভার্সিটির ক্লাস করছেন? যে এই যে হাজিরা দিয়ে সব যার মতন ঘুরে বেড়াচ্ছেন, ক্লাস করছেন, স্যার নাম ডাকার সময় বন্ধুরা ডাক দিচ্ছে, আসে সব হাজিরা দিচ্ছেন, এরকম করলে তো লাভ নাই। ওয়াইএম কে উনি এখনো মিউট করেন নাই। যাই হোক, আমরা আসি। প্রশ্ন ছিল যে বাংলাদেশে কত সালে বিদ্যুৎটা আসছে, কেউ বলতে পারবেন? এই যে অলরেডি অনেকে তো চ্যাট জিপিটি
ধরেও তো বলতে পারে। হ্যাঁ, 1901 সালের কোথায়? আহসান মঞ্জিল 1901 সালের 7ই ডিসেম্বর যখন ব্রিটিশরা শাসন করত, তখন 1901 সালে ইংল্যান্ড থেকে 3 কিলোওয়াটের একটা জেনারেটর আনা হয়েছিল। সেটার মাধ্যমে 1901 সালের 7 ডিসেম্বর আহসান মঞ্জিল সেখানে বিদ্যুতের বাতি জ্বালানো হয়েছিল। তো আমরা শুরুতে একটু দেখি বিদ্যুৎটা আসলে আমাদের এই যে আজকের বিদ্যুৎটা আসার পেছনে শুরুতে আসলে কাদের অবদানগুলো ছিল, কাদের গল্পগুলো ছিল। এরকম দু একজন কথা বলবেন, সবাই যদি চুপ করে থাকেন তাহলে তো আমরা কিছুই বুঝতে পারবো না। প্রথমে আমরা শুরু করি 1600 থেকে 1700 সাল। বলেন তো এই সালের মধ্যে কি আমরা বিদ্যুৎ পাইছি? তার মানে 16-17 সালের দিকে বিদ্যুৎ তো পাইনি, তাহলে বিদ্যুতের অন্য কোনো কিছু পাইনি। কি পাইছি? বিদ্যুতের কি কোনো ঘটনা এর সাথে কি জড়িত আছে? বলেন। 1700 থেকে এই সালের মধ্যে আসলে আমাদের প্রাপ্তিটা কি? জানা নাই। এরকম একজন দুজন কথা বলবেন। হ্যাঁ, 1700 থেকে 16 সালের মধ্যে আমাদের বিদ্যুতের কিছুই পাইনি, কিচ্ছু না, একদম জিরো। তার মানে বিদ্যুৎ দেখেন এই এই সালের আগে যাদের জন্ম তারা কিন্তু বিদ্যুতের কোনো কিছুর সাথে ইনভলভ না। তো আমরা কি পাইছি? আমরা এই 16 থেকে 17 সালের মধ্যে একটা ঘটনাই পাইছি, একটা ঘটনা। সেটা হচ্ছে যে বিজ্ঞানীরা দেখছে যে বায়ুর চাপ নির্ণয় করা যন্ত্র বারোমিটারের উপরে যে ফাঁকা অংশ থাকে সেই অংশ হালকা গ্লো করতেছে। সেটা যদি নড়াচড়া করানো হয় তাহলে ওই গ্লোটা আরেকটু বেশি, এবং সেখানে হাত দিলে ওই জায়গাটায় গ্লোটা আরেকটু বেশি। তো এই জায়গা থেকে একেবারে বিদ্যুতের প্রাথমিক ধারণা, একেবারে প্রাইমারি নলেজ যে এইটা কিভাবে আসছে। এটা আসলে আর কিছুই না, এটা হচ্ছে স্ট্যাটিক চার্জ। আপনারা সবাই ওই যে স্কুলে স্ট্যাটিক চার্জের পরীক্ষা করছি, বিভিন্ন কলম এই যে মাথা চুলের সাথে ঘষলে তারপর কাগজের সাথে ঘষলে এক প্রকার আকর্ষণ করে না? সবাই এক্সপেরিমেন্টটা করছেন? হ্যাঁ হ্যাঁ, রাইট, চিরুনি দিয়ে করছে। অবশ্যই সেটা অপরিবাহী হতে হবে। চিরুনি দিলে বা একটা অপরিবাহী হলে কি হবে? ওই যে আমার এখানে স্ট্যাটিক চার্জ উৎপাদন হচ্ছে, তো এই চার্জটা যদি আমি অপরিবাহীতে করি তারপরে কাগজ চার্জ করি, যা যদি পরিবাহী হইতো তাহলে তো সেই সাথে চার্জটা আমার শরীরে চলে আসতো, তাহলে তো এই আমরা ওই পরীক্ষাটা হইতো না। তো এইভাবে আমরা 1600 থেকে 17 সাল পর্যন্ত আমাদের প্রাপ্তি শুধু প্রাইমারি এই চিন্তা ভাবনাটা। তারপরে বিজ্ঞানীরা যেটা করছে যে এই যে বারোমিটারের চাপ যেখানে ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, স্ট্যাটিক চার্জ হয়েছে, সেটা অন্য কোনোভাবে তৈরি করা যায়। তার কারণে ওরা বিভিন্ন যে গ্লোবস এরকম কাচের পাত্রর মধ্যে বারোমিটারের যে কাজটা সেটাই করছে। তো কাচের পাত্রর মধ্যে যখন করছে সেখানে পারদের যে বাষ্প তার ভিতর এইগুলো এর মধ্যে ঢুকানো হয়। তো যখন এটা ঘোরাচ্ছে তখন দেখছে এটা গুলো করতেছে। তখন বিজ্ঞানীরা কি করছে যে ঠিক আছে, তাহলে এটা ইলেকট্রিসিটি স্ট্যাটিক চার্জ তৈরি করা সম্ভব। সবচেয়ে গ্রে নামের একটা বিজ্ঞানী ও যে কাজটা করছে, বিদ্যুৎ যে পরিবহন করে এই জিনিসটাও আবিষ্কার করছে। কিভাবে আবিষ্কার করছে জানেন? ও তার বডি একদম দড়ি দিয়ে বাঁধছে একদম শূন্যতে নিয়ে নিছে, নিয়ে ওর এক হাত দিয়ে স্ট্যাটিক চার্জ তৈরি করছে আর এক হাত দিয়ে দেখছে যে যে আকর্ষণ যে ব্যাপারটা সেটা হচ্ছে। হ্যাঁ, তো এইভাবে ওই গ্রে ওই সর্বপ্রথম বলছে যে এই যে চার্জ, স্ট্যাটিক চার্জ, এটা পরিবহন হয়। তাহলে এটা যেহেতু পরিবহন করা যায়, তখন বিজ্ঞানীরা কি করছে, এই চার্জটাকে সঞ্চয় করছে কিভাবে? এর সাথে একটা পরিবাহী দণ্ড নিয়ে এসে এইভাবে একটা পানির পাত্রের সাথে এরকম একটা লোহার দণ্ড দিয়ে এরকম কানেক্ট দিয়ে এইভাবে এই চার্জটা সঞ্চয় করার চেষ্টা করছে। কোনটা কোনটা বলেন? রাইট, হ্যাঁ এবার আসবো। তো এই যে ঘটনাটা, এই যে স্ট্যাটিক চার্জ, এই চার্জটা
এই পাত্রে আসতেছে। এরপরে আমরা 1700 সাল থেকে আমাদের শেষ। আমরা এবার 1700 থেকে 1800 সালের দিকে আসব। আমাদের মেন যে বিজ্ঞানীদের অবদান সেটা কিন্তু এই 2 সালের মধ্যেই, 1700 থেকে 1800 সাল, এই সালের মধ্যেই বিদ্যুতের সবকিছু অধিকাংশ জিনিসই আবিষ্কার হয়েছে। তো আমরা কেবল স্ট্যাটিক চার্জ, এই জিনিসটা, চার্জটা কিভাবে সঞ্চয় করা হয় একটা পাত্রে, এখান থেকে আসে সঞ্চয় হয়েছে। তো বিজ্ঞানীরা কি করছে, এভাবে সঞ্চয় করছে, করতে করতে অনেকক্ষণ সময় পরে এখানে হাত দিচ্ছে। তো হাত দেওয়ার ফলে কি হয়েছে, যে চার্জ তো সঞ্চয় হয়েছে, তাহলে হাত দেওয়ার সাথে সাথে সেই চার্জটা ডিসচার্জ হয়েছে এবং এক ধরনের বৈদ্যুতিক শক অনুভব হয়েছে। ঠিক আছে, এই এখানে। তো এই কাজটা, এই যে যেটা হলো, এই জার, এই যে শহরে এই জিনিসটা তৈরি হয়েছিল সেই শহরের নামের সাথে এই জারটার নাম রাখা হয়েছিল লাইডেন জার। আচ্ছা, এই যে এইটা, এখানে চার্জ সঞ্চয় থাকলো, তারপর কেউ একজন হাত দিল বা কোন একটা পরিবাহীর সংস্পর্শে আসলো, এই চার্জটার সাথে সাথে ডিসচার্জ হয়ে গেল। আপনারা বলেন তো, ইলেকট্রিক কোন ইকুইপমেন্টের মধ্যে এই বৈশিষ্ট্যটা বিদ্যমান? আমাদের বর্তমান যত ইলেকট্রিক ইকুইপমেন্ট আছে, সেটা ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রনিক্স হোক, কার ভিতরে এই জিনিসটা আছে? বলছি যে এই যে এর মধ্যে চার্জটা সঞ্চয় করলাম, তারপর কি হলো, এটা যখন কোনো পরিবাহীতে আসলো, পরিবাহীর সংস্পর্শে আসলো, সাথে সাথে এই চার্জটা ডিসচার্জ হয়ে গেল। না, আমার প্রশ্ন হচ্ছে যে এই যে চার্জটা ডিসচার্জ হয়ে গেল, এই এই ঘটনাটা এই মুহূর্তে আমাদের যত ইকুইপমেন্ট আছে, ইলেকট্রিক্যাল হোক, ইলেকট্রনিক্স হোক, কোন যন্ত্র বা এলিমেন্টের সাথে? রাইট, রাইট, ক্যাপাসিটর। ক্যাপাসিটর যে ঘটনাটা ঘটে, এই চার্জটা সঞ্চয় করে, আর সে যখন প্রয়োজন হয় সেটা সাথে সাথে ডিসচার্জ করে, সাথে সাথে, মানে একসাথে সঞ্চয় হতে হয়তো অনেক সময় লাগতে পারে, বাট সে ডিসচার্জ করবে সাথে সাথে। তার মানে এইটাই ছিল প্রথম ক্যাপাসিটর আবিষ্কার। তার মানে এই সবকিছু আবিষ্কার হওয়ার আগে কিন্তু এই ক্যাপাসিটর আবিষ্কার হয়েছিল। তো ক্যাপাসিটর হওয়ার আবিষ্কারের পরে আমাদের বিজ্ঞানীদের ভিতর আরো আপডেট চিন্তা ভাবনা আসা শুরু হইলো। হ্যাঁ, সবচেয়ে বেশি যে অবদানটা ছিল ইলেকট্রিসিটির ব্যাপারে, সেটা হচ্ছে দুইজন বিজ্ঞানীর প্রতিদ্বন্দ্বী। সে দুইজন কে কে জানেন? এক হচ্ছে গ্যালভানি, আরেকটা আছে ভোল্টা। একজন বলছেন ভোল্টার নাম, এই ভোল্টার নাম অনুসারেই আজকে আমাদের বৈদ্যুতিক বিভবের পার্থক্য ভোল্ট। বুঝতে পারছেন? সবাই কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, গ্যালভানি এবং ভোল্টা যে এক্সপেরিমেন্ট করছে, সেটা হচ্ছে গ্যালভানি এক্সপেরিমেন্টটা করছে মেবি 1790 সালের দিকে বা এরকম কাছাকাছি। আর ভোল্টা এটা একেবারে 1800 সালে প্রকাশ করছে, 10 বছর বা তার কাছাকাছি সময়। তো গ্যালভানি এবং ভোল্টার মধ্যে যে ঘটনাটা করছে, গ্যালভানি একটা জিনিস আবিষ্কার করছে, সেটার নাম হয়েছে অ্যানিমেল ইলেকট্রিসিটি। আপনারা কি নাম শুনছেন এই জিনিসটা? রাইট, রাইট, ব্যাগের মাধ্যমে বিদ্যুৎ তৈরি। সেই গ্যালভানির চিন্তা ভাবনাটা কি দেখেন, দুইটা আলাদা মিটাল যদি মৃত ব্যাঙের শরীরে স্পর্শ করা যায়, কি ঘটনা ঘটবে? আপনারা কখনো এক্সপেরিমেন্টটা করছেন? আমাদের পলিটেকনিকে এই বিদ্যুতের যে আবিষ্কারগুলো আসছে, এগুলো নিয়ে এক্সপেরিমেন্ট থাকা দরকার বা একটা বই থাকা দরকার, আমার যেটা মনে হয়। এগুলো থাকলে আমরা আসলে এই ইলেকট্রিসিটি ব্যাপারটা খুব ভালোভাবে ডিপলি বুঝতে পারতাম, জানতে পারতাম। হ্যাঁ, তো ব্যাঙের শরীরে যদি আলাদা দুইটা মিটাল, আবার এক মিটাল হলেও হবে না, একটা জিঙ্ক আর একটা কপার, যদি দুই প্রান্ত স্পর্শ করা যায়, তাহলে ব্যাঙ কি করে? নড়াচড়া করে। এই কথাটা শুনছেন আপনারা? সবাই একটু কথা বলতে হবে। কতজন জয়েন করছে? হ্যাঁ, শুনছেন অনেকে। 15 জন, কিছুক্ষণ আগে দেখলাম 20 জন, এখন 5 জন চলে গেছে। তো এই যে
অ্যানিমেল ইলেকট্রিসিটি যেটা, তো এই কথাটা গ্যালভানে বলে গেছে যে ব্যাঙের শরীর থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, এবং উনি এইটার নাম দিছে অ্যানিমেল ইলেকট্রিসিটি। এই কথাটার ভেটো দেয় আলেকজান্দ্রো ভোল্টা। আলেকজান্ডার ভোল্টা তখন ও এই ব্যাঙের শরীর নিয়ে রিসার্চ না করে সে ওই মেটাল নিয়ে রিসার্চ শুরু করে। মেটাল নিয়ে যখন রিসার্চ করে তখন আলেকজান্ডার ভোল্টা লক্ষ্য করে যে দুইটা আলাদা মেটাল যদি জিহ্বাতে ধরে সেখানেও শকের অনুভূতি হয়, হালকা, খুবই হালকা জিহ্বাতে ধরে, কিন্তু সেটা আবার যদি শরীরে ধরে সেখানে শক লাগে না। তার মানে এখানে যেটা মুখ্য ভূমিকা পালন করছে সেটা হচ্ছে বিদ্যুৎ আসলে ব্যাঙের শরীরে হয় না, বিদ্যুৎ ওই দুইটা আলাদা মেটালের সংস্পর্শে আসার কারণেই হয়েছে। তো এখানে আলেকজান্দ্র ভোল্টাস যে ব্যাখ্যাটা দিছে যে ব্যাঙের শরীরে না, আসলে ভেজা অংশ, ব্যাঙের শরীর ভেজা, যার কারণে সেখানে ইলেকট্রিসিটিটা জেনারেট হয়েছে ভেজা থাকার কারণে। তার মানে এখানে ভেজা একটা মুখ্য ভূমিকা পালন করতেছে। তো এইটা আলেকজান্দ্র ভোল্টার পাবলিশ করে। তো তার এগেনস্টে গ্যালভানি খুব একটা যুক্তি দাঁড় করাতে পারেন নাই, এবং সেখানে একটা ডিবেট হয় এবং গ্যালভানি হেরে যায়, এবং সেই দুঃখ কষ্টে এক প্রকার মানে মারা যায় আর কি। তো আলেকজান্দ্র ভোল্টা যে কাজটা করছে, আলেকজান্দ্র ভোল্টা বিদ্যুতের যে ব্যাটারি সেই জিনিসটা ওর মাধ্যমে আসছে। কিভাবে আসছে? তো আলেকজান্দ্র ভোল্টা প্রথমে একটা পাত্রে নিছে, পাত্রে একটা জিঙ্ক এবং একটা কপারের দণ্ড নিছে, এবং সেখানে পানি দ্বারা পরিপূর্ণ করছে, এবং এই জায়গায় দেখতেছে এই দুই প্রান্ত যদি কোথাও স্পর্শ করে তাহলে সেখানে হালকা শকের অনুভূতি হয়। সো শকের অনুভূতি বাড়ানোর জন্য সে আলো কয়েকটা সিরিজে যুক্ত করছে। তারপরে দেখছে যে শকের অনুভূতি আরো অনেক বেশি। তারপরে আলেকজান্ডার ভোল্টা আরো যেটা করছে যে প্রথমে পানির পরিবর্তে সে লবণ পানি নিছে, শকের অনুভূতি আরো বেশি। তারপর সে অ্যাসিড নিছে, তখন দেখছে যে শকের অনুভূতি আরো তীব্র। তখন সে এই বিষয়টা সামনে আসছে, তখন সে বলতেছে যে যে যদি আমরা পানির পরিবর্তে অ্যাসিড ব্যবহার করি তাহলে আমাদের আরো বেশি ইলেকট্রিসিটি জেনারেট করা সম্ভব। তো সে আলেকজান্ডার ভোল্টা তখন কি করছে, এই পাইলগুলো ব্যাটারি আকারে তৈরি করেছে। কি করছে, এরকম ডিস্ক, একটা জিঙ্ক, একটা কপার, একটা জিঙ্ক, একটা কপার, একটা জিঙ্ক, একটা কপার, মাঝখানে ভেজা রাখার জন্য কিছু অ্যাসিড ট্যাসিড ব্যবহার করছে আর কি। তো এইভাবে আলাদা করে দেখছে যে এই জায়গায় অনেক ভালো বিদ্যুৎ আবিষ্কার হয়েছে এইভাবে আমাদের। আর এটা 18 সালে প্রকাশ করছে আলেকজান্ডার ভোল্টা। এইটা হয়েছিল আমাদের সে ব্যাটারি আবিষ্কার। কিন্তু আমাদের ব্যাটারি আবিষ্কার হয়েছে, এখন পর্যন্ত আমাদের কোনো কিছুই কিন্তু আবিষ্কার হয়নি। আচ্ছা, 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 এটা আমি ঠিক বলতে পারবো না, ব্যাটারি তো একসময় শেষ হয়ে যায়। এটা তো কপার জিঙ্ক, হয়তো বা ভেজা অংশগুলো যে অ্যাসিডটা থাকে সেই অ্যাসিডটা একেবারে শুকায় যায়, যে এটা হতে পারে, বাট আমি শিওর না, এটা আমার সঠিক জানা নাই। আপনারা যদি কেউ জানেন শেয়ার করতে পারেন। কেউ জানেন এই বিষয়টা? নাই, কেউ জানে না, তাহলে আমরা আরেকটু আগাই। আমাদের ব্যাটারি আবিষ্কার করার পরে আমাদের সামনে যেটা আসছে, এই ব্যাটারি দিয়ে পানির এক্সপেরিমেন্ট করছে। ব্যাটারির দুই প্রান্ত যখন পানির মধ্যে দিচ্ছে, হ্যাঁ, তখন পানির পাত্রে, এই মনে করেন যে পানির পাত্রে দিচ্ছে, তো তখন এই জায়গায় বুদবুদ তৈরি হয়েছে। তো আপনারা তো দেখছেন যে পানি যখন গরম করি সেখানে বুদবুদ তৈরি হয়। তো এই বুদবুদ তৈরি হয়েছে এখান থেকেই কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করছে যে পানি হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি। হয়তোবা আপনারা এই যে স্কুলে জানছেন যে হাইড্রোজেন এবং অক্সিজেন দ্বারা পানি, কিন্তু এই ব্যাটারি থেকে কিন্তু এই জিনিসটা আবিষ্কার হয়েছে। তারপরে এই যে ব্যাটারিকে পাইল, এই পাইলগুলো মানে তখনকার রয়্যাল ইনস্টিটিউট নামের একটা প্রতিষ্ঠান আছে, তো উনারা 2000 এরকম বৈদ্যুতিক পাইল এক জায়গায় করছে। ওখান থেকে কিন্তু পর্যায় সারণীর 9টা এলিমেন্ট আবিষ্কার হয়েছে। এটা কিন্তু কেবল ব্যাটারির এই জায়গায় থেকে। এখন পর্যন্ত বিদ্যুতের কিছুই আমরা পাই না, 1800 সাল শেষ, এখন পর্যন্ত আমরা বিদ্যুতের কিছুই পাই না। এখান থেকে একটা জিনিস পাওয়া যাচ্ছিল, সেটা হচ্ছে বিজ্ঞানীরা এই দুই প্রান্তে যখন কার্বন যুক্ত করছে। কার্বন, কার্বন কি ধরনের এলিমেন্ট বলেন তো? সেমিকন্ডাক্টর, কন্ডাক্টর, ইনসুলেটর, কি ধরনের এলিমেন্ট কার্বন?
বলেন। একজনও বলতে পারবেন না কার্বন কি ধরনের এলিমেন্ট? এনিবডি? কার্বন, কার্বন হচ্ছে সেমি কন্ডাক্টর, বাট আপনারা একজনও বলতে পারলেন না এই জিনিসটা। কতক্ষণ আছে? কতক্ষণ সময় আছে? আচ্ছা, আপনাদের নতুন ভাবে লিংক দিচ্ছি, সেই লিংকে জয়েন করেন। ঠিক আছে, আপনারা অনেকে আসছেন, আমরা শুরু করি। তো আমাদের ব্যাটারি আবিষ্কার করার পরে আমাদের দুইটা জিনিস আসছে, এক হচ্ছে মোটর, পরে আমরা বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করছি। তো আপনারা কি বলতে পারবেন এই দুইটার মধ্যে সর্বপ্রথম কোনটা আবিষ্কার করা হয়েছিল? বৈদ্যুতিক বাল্ব না বৈদ্যুতিক মোটর? কেউ একজন বলেন। ব্যাটারি আবিষ্কার করার পরে আমি গল্পগুলো একটু দ্রুত করে যাই, যেহেতু আমাদের মূল পড়াশোনা সামনে। তো ব্যাটারি আবিষ্কার করার পরে সর্বপ্রথম আবিষ্কার করা হয়েছিল কিন্তু মোটর, বাল্ব না। এটা আবিষ্কার করে মোটরটা কি আবিষ্কার করছে বলতে পারবেন আপনারা? কে মোটরটা কার হাত দিয়ে আসছে? ফ্যারাডে। ফ্যারাডে মোটর আবিষ্কার করছে। কিভাবে আবিষ্কার করছে? ফ্যারাডের এক বন্ধু, সে এই ব্যাটারি নিয়ে রিসার্চ করতেছিল। বললাম এটা ব্যাটারি আমাদের। সে ব্যাটারি যখন নিয়ে তখন পর্যন্ত ব্যাটারি আমাদের আসলে শকের অনুভূতি আর ইলেকট্রিসিটি জেনারেশন হচ্ছে এরকমই একটা ব্যাপার। তাছাড়া ব্যাটারি দিয়ে খুব একটা কাজে লাগানো যাবে এরকম এখন পর্যন্ত তখন পর্যন্ত কিছুই আসে নাই। তো ওই ফ্যারাডের যে বন্ধু, সে এই ল্যাবে কাজ করার সময় সে লক্ষ্য করছে যে যে দিক দিয়ে কারেন্টটা প্রবাহিত করছে কন্ডাক্টর দিয়ে, তার পাশে একটা কম্পাস রেখেছে। কম্পাস চেনেন আপনারা? সবাই কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, যে যত কথা বলবেন সে তত অ্যাক্টিভ থাকবেন। কম্পাস চেনেন আপনারা? কম্পাস জিনিসটা কি সেটা বলেন তো। কম্পাস জিনিসটা কি? দিক নির্ণয় যন্ত্র। এখন কম্পাস দিক নির্ণয় যন্ত্র। আসলে কম্পাস মূলত একটা পার্মানেন্ট ম্যাগনেট, যেটা আকর্ষণ করে সরাসরি পৃথিবীর সাথে। সে বিভিন্ন জায়গায় যখন আমরা কম্পাসটা নিয়ে যাই, কম্পাস ওই রকম ভাবে দিক আমাদেরকে দেখায়। তো এই তারের পাশে কম্পাস রাখছে, যখন কারেন্ট এভাবে ফ্লো করছে তখন দেখছে এই কম্পাসের কাঁটা নড়ে গেছে। বুঝছেন ব্যাপারটা কি? তখন তার মাথায় একটা চিন্তা চলে আসছে। মানে বিজ্ঞানীরা আসলে কি দেখেন, তারা যেটাই সামনে আসবে তার কারণ খুঁজে আনার চেষ্টা করছে, কেন হচ্ছে এই জিনিসটা। হ্যাঁ, আসলে আমাদের ভিতরে এই জিনিসটা অভ্যাস নাই। যেরকম নিউটনের সামনে আপেল পড়লো, আমরা হলে কি করতাম? সে আপেলের 12টাকে বাজাইতাম, চিন্তা তো পরে থাক। নিউটন কিন্তু সে কাজটা করে। নিউটনে আপেল নিয়ে কি করছে? চিন্তা করছে। আর আমরা হলে আগে খাওয়া লাগবে, পরে হিসাব পরে। তো এইটা যখন কম্পাসকে নাড়া দিছে, তো কম্পাস হলো একটা পার্মানেন্ট ম্যাগনেট, তো ওখানে আরো কোনো ম্যাগনেট নিলে কম্পাসের কাঁটা নড়ানো যায়। তখনই এটা নড়ার পরে সে ভাবছে যে হ্যাঁ, ইলেকট্রিসিটির সাথে ম্যাগনেটের একটা সম্পর্ক আছে। তো
তো এই থিঙ্কিং থেকেই ফ্যারাডে উজ্জীবিত হয়ে সে রিসার্চ শুরু করছে। সে কি করছে, ফ্যারাডের যে আবিষ্কার সেটা ছিল এমন, ফ্যারাডে এরকম চুম্বক ক্ষেত্রের সাথে কয়েল পেঁচাইছে। আচ্ছা, তো এখানে ব্যাটারির সাথে কানেক্ট দিছে দুইটা প্রান্ত, এখানে আরেকটা চুম্বক কি করছে করে এই জায়গায় সে কম্পাস রাখছে। ফ্যারাডের ছিল এইটা এক্সপেরিমেন্ট, যেটা ফ্যারাডের ভিতরে মোটর এবং জেনারেটর আবিষ্কারের আছে। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি যে ক্যাম্পাস যখন আসে, এই যে ইলেকট্রিসিটির সাথে যখন ম্যাগনেটের সম্পর্ক আছে, তখন বিজ্ঞানী এটা আনার পর দেখছে যে যদি এটা পেঁচানো হয়, এটা তো স্টেট কন্ডাক্টর, আপনারা হয়তো বা এই জিনিসটা কখনো পরিমাপ করছেন কিনা, যে আমাদের কারেন্ট যাচ্ছে একটা তারের মধ্যে দিয়ে, সেটা সেখানেও কিন্তু ম্যাগনেট তৈরি হচ্ছে, বাট খুবই কম। কিন্তু ওইটাই যে আমরা যে কারেন্ট পরিমাপক যন্ত্র দিয়ে মাপি, সে আসলে কিভাবে মাপছে, এই যে এই ম্যাগনেটের পরিমাপ মাপছে, আর কিছুই না। তো এখানে যে ম্যাগনেটটা তৈরি হয়েছে, যখন এটা সরাসরি তার দিয়ে যাচ্ছে তখন হালকা চুম্বক হচ্ছে, যদি সেটা কয়েল দিয়ে পাস করানো যাচ্ছে সেটা শক্তিশালী চুম্বক তৈরি হচ্ছে। তো এই কারণে ফ্যারাডে ছিল এটা আবিষ্কার, সে ব্যাটারির সাথে এটা কয়েল করছে, এটা করছে ক্যাম্পার করছে। তো এ যখন এটা চালু করছে তখন দেখছে যে এটা তো নড়াচড়া করার কথা, নড়াচড়া করতেছে না। কিন্তু এটা যখন বন্ধ করে দিছে, এখানে একটা সুইচ লাগানো ছিল, এই সুইচটা যখন বন্ধ করে দিছে তখন দেখছে যে এটা হালকা নড়ছে। আবার যখন চালু করছে এখানে হালকা নড়ছে। তখন ফ্যারাডের মাথায় এই জিনিসটা আসছে, এটা আসলে যখন আমরা কন্টিনিউয়াস ইলেকট্রিসিটি দেই তাহলে সেখানে ম্যাগনেট তৈরি হবে না, ম্যাগনেট তৈরি করতে হবে পরিবর্তনশীল চুম্বক। অর্থাৎ যদি আমরা চুম্বক ক্ষেত্রের মাঝখানে কোন একটা জিনিসকে নড়াইতে থাকি তাহলে আমরা সেখানে যে বিদ্যুৎটা পাবো। এই যে মূলত এটা ফ্যারাডের যে দুইটা পরবর্তীতে সূত্র আসে, যে ইলেকট্রিসিটি জেনারেট করার জন্য দি রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স থাকতে হবে, মানে ফ্লাক্সের পরিবর্তন থাকতে হবে, সেই জিনিসটা ফ্যারাডের এই এক্সপেরিমেন্টের পরেই কিন্তু ফাইনাল হয়েছে। আমরা একটু এগুলো দ্রুত আগাই যাই আমাদের যাতে মূল পড়াই চলে আসতে পারি। এই ফ্যারাডের এখান থেকেই পরে ফ্যারাডে মোটর আবিষ্কার করছে, জেনারেটর আবিষ্কার করছে। তো এইটা এখান থেকেই ফ্যারাডের মোটর আবিষ্কার করছে। এখন আমরা একটু বৈদ্যুতিক বাল্ব নিয়ে কথা বলবো, যেটা আমাদের আজকের এই বিদ্যুৎটাকে সবচেয়ে বেশি কিছু এনে দিয়েছে। সেটা বৈদ্যুতিক বাল্ব কার হাত দিয়ে আসছে বলেন দেখি? বলেন, এইগুলো এটা তো জানা কথা, টমাস আলভা এডিসন। আর এর সাথে প্রতিদ্বন্দ্বিতা কে ছিল? টেসলা। এই দুইটার প্রতিদ্বন্দ্বিতার ফলে আজকে আমাদের বিদ্যুতের এই এসি ডিসি ঘটনা। টমাস আলভা এডিসনের হাত ধরে আমাদের বৈদ্যুতিক বাল্ব আসছে, আপনারা এইটুকু জানেন, ফিলামেন্ট যে বাল্ব। এইটা কি জানেন যে টমাস আলভা এডিসন কতবার চেষ্টার পর বৈদ্যুতিক বাল্ব তৈরি করছিল? এনিবডি? হ্যাঁ, 10,000 বার, 10,000 বার ট্রাই করার পরে টমাস আলভা এডিসন সাকসেসফুলি একটা বাল্ব বানাইতে পারছিল। সে বিভিন্ন এলিমেন্ট যোগ করতেছিল। তো এই চিন্তাটা সে কিভাবে আসছিল সেটা আসলে বলা হয়নি। ওই যে ব্যাটারির এই প্রান্তে সব কি করছে, এই ব্যাটারির দুই প্রান্তে যদি কার্বন যোগ করা যায়, এটা কি বলছে আমি না, এটা বলার সময় মনে ছিল, দুইটা প্রান্তে যদি কার্বন যোগ করা যায় তো সেখানে ফ্ল্যাশিং এর মতো একটা বড় ধরনের উজ্জ্বল আলো বের হয়, আলো। এখান থেকে টমাস আলভা এডিসন কি করছে, এটা নিয়ে রিসার্চ শুরু করছে, বিভিন্ন এলিমেন্ট যোগ করা শুরু করছে, কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর, এবার যোগ করছে। দেখা যাচ্ছে প্রথম বাল্ব 5 সেকেন্ড জ্বলেছে, তারপরে 10 সেকেন্ড, তারপর 20 সেকেন্ড, তারপর 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, এভাবে করতে 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 সে 10,000 বার ট্রাই করার পরে ফাইনালি একটা বৈদ্যুতিক বাল্ব সে বানাইতে পারছে, যেটাও মনে হয় 12 ঘন্টা পর্যন্ত চলছিল। তারপরে কি হবে, টমাস আলভা এডিসন এটা কি করবে, এটা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রকাশ করবে। বাংলাদেশেও যেরকম সংবাদ সম্মেলন হয়, বিভিন্ন কিছু আবিষ্কার হয়, যে আমাদের বুয়েট আবিষ্কার করলো। বুয়েটের আবিষ্কার দেখছেন তো নাকি? টেসলা আবিষ্কার করছে। হ্যাঁ, তো এই টমাস আলভা এডিসন যেদিন সংবাদ সম্মেলন করবে সবাইকে দিছে, হ্যাঁ সবাইকে দেখাইছে। দেখানোর পরে কি হয়েছে, টমাস আলভা এডিসনের ওখানে যে অফিস সহকারী তাকে বলছে এই বাল্বটা সাবধানে রেখে আসতে। সাবধানতা কথা যখন বলছে, সে খুবই সাবধান ভাবে রাখতে গেছে, যা দিছে ফেলায়। ওটা তো গ্লাভস ছিল, ওটা ভেঙে ফেলছে।
তো তখন টমাস আলভা এডিসন আরেকটা বাল্ব বানাইছে, তখন আরেকটা বাল্ব বানানোর পরে ওকেই দিছে, তখন ওর পাশ থেকে বিভিন্ন জন বলতেছে যে আপনি কেন ওকেই দিচ্ছেন, ও তো ভাঙবে আবার। তো টমাস আলভা এডিসন বলছে না, এবারও ভাঙবে না। হ্যাঁ, আমি ওর মধ্যে কনফিডেন্ট ফিরে আনার জন্য ওকে আবার দিলাম, না হলে এবার যদি অন্য কাউকে দেই তাহলে ওর মধ্যে এই কনফিডেন্টটা কখনোই ফিরবে না যে ওর দ্বারা কিছু হবে বা কোন একটা কিছু। তো টমাস আলভা এডিসন এইভাবে সে বাল্ব আবিষ্কার করলো এবং বৈদ্যুতিক জেনারেটরের মাধ্যমে নিউ ইয়র্ক শহরে ইলেকট্রিসিটি সাপ্লাই দেওয়া শুরু করলো, ব্যবসা প্রতিষ্ঠান হলো এবং তার ল্যাবেই চাকরি পাইলো টেসলা। তো ওখানে যে সমস্যাটা তৈরি হইলো যে যেহেতু এটা ডিসি জেনারেটর, ডিসি বিদ্যুৎ, সেটা বেশি দূর ট্রান্সমিশন করা সম্ভব ছিল না, অল্প দূর দূর 1 কিলোমিটার দূর দূরে এই বিশাল বড় বড় জেনারেটর বসানো লাগতো। তো এই সমস্যার সমাধান দিল টেসলা। টেসলার এই সমাধানটা টমাস আলভা এডিসন গ্রহণ করলো না, সে রিজেক্ট করলো। টমাস টেসলা কি বললো, যদি আমরা এসি বিদ্যুৎ দেই তাহলে এই সমস্যাটা সমাধান হতে পারে, যেরকম ট্রান্সফর্মার ব্যবহার করে আমরা অনেক দূরে বিদ্যুৎটা ট্রান্সমিশন করতে পারি। এডিসন কি করলো, এটা তো গ্রহণ করলোই না, টেসলার বিরোধী শুরু করলো, বিরোধিতা শুরু করে মানুষকে বোঝানো শুরু করলো যে এসি বিদ্যুৎ কতটা ভয়ঙ্কর, মানুষ মারা যাবে। সে শক দিল ঘোড়া, শক দিল হাতি, শক দিয়ে দিয়ে মেরে ফেললো। কিন্তু আদৌ কি টেসলা আটকানো গেছে? আপনারা কেউ কিছু কথা বলেন না। হ্যাঁ, আটকানো যায়নি। প্রতিভা কখনো কোনো মানুষকে আটকানো যায় না, বুঝছেন? প্রতিভা আপনার মধ্যে যদি থাকে আপনি বের হবেনই, এটাই দুনিয়ার নিয়ম। ঠিক আছে, অনেকে দেখলাম কক্সবাজার থেকে ক্লাস করছেন। প্রতিভা যদি আপনার মধ্যে থাকে, আপনার মধ্যে যদি পরিশ্রম থাকে, আপনি এক সময় একটা সাকসেস হবেন, এটাই হলো কথা। অনেক সাকসেসফুল পার্সনের গল্প শুনবেন। আমি আমি যখন পরীক্ষা দিই তখন একটা ভাই কোম্পানি চাকরি করতে করতে বিভিন্ন পরীক্ষা দিয়ে বেড়াইতো, অনেক পরীক্ষা দিছে, দিয়ে দিয়ে 64 নাম্বারে সে পিডাব্লিউডিতে জব পাইছে এবং তার বয়স একদম শেষের দিকে। তো চেষ্টা করতে হবে। সে যদি মনে করতো যে 63টা এক্সাম দিয়ে মনে করলো যে না আমার দ্বারা কিছু হবে না, আর পরীক্ষা দেব না, কেমন হয়তো বলেন তো? এই আপনারা কেউ কোনো কথা বলেন না, একটু বেশি বেশি কথা বলেন সবাই। ক্লাস মনে করেন, সবাই মাইক্রোফোন চালু করেন, অসুবিধা তো নাই। যদি উনি 63টা এক্সাম দিত তাহলে কি হইতো বলেন? চাকরি পাওয়া সম্ভব হইতো? হয়তো না। তাহলে আপনার চেষ্টা করে যেতে হবে। যেরকম আমি আজকে অফিস থেকে বের হয়েছি 9:45-এ, 10:15-তে ট্রেন ছিল। মানে ওই আমি তো যাত্রাবাড়ি গ্রিডে ডিউটি করি, ওখান থেকে কমলাপুরে আসি, কমলাপুর থেকে গাজীপুরে আসি। তো 1 ঘন্টার মধ্যে আসাই যায় না, কিন্তু আমার মনে হচ্ছিল যে যেভাবে হোক আমার ট্রেনটা ধরতেই হবে, যেভাবে হোক ধরতে হবে, কারণ ট্রেন মিস করলে বাসে আসতে গেলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, আর ট্রেনে উঠলে 1 ঘন্টায় চলে আসলাম। তো আমি সর্বোচ্চ চেষ্টা করলাম, করে ট্রেন পাইলাম, একদম লাস্ট মিনিটে এসে ট্রেনে উঠলাম, ট্রেনও ছেড়ে দিল, 1 ঘন্টা বসে ফেললাম। এই যে একটা চেষ্টা, ঠিক আছে, এরকম এটা আপনারাও পারবেন। হ্যাঁ, আপনাদের দ্বারা যে হবে না, আল্লাহর কাছে প্রশ্ন করেন যে আল্লাহ আমাকে দিও না, আল্লাহ আপনাকে দেয়নি, এই প্রশ্ন আপনি বলতে পারবেন? যে আপনি বলতে পারবেন নিজেকে যে না আল্লাহ আমাকে সরকারি চাকরি দেয়নি, আমি চেষ্টা করবেন, এই প্রশ্নটা কিন্তু করতে পারবেন না। ঠিক আছে, আগে নিজের চেষ্টার কোনো ত্রুটি করা যাবে না। আমরা এই গল্প করলাম, এই গল্পগুলো অন্য সাবজেক্টের সাথে বেশি প্রাসঙ্গিক, ডিসি সার্কিটে তেমন নয়। আমরা 1901 সালে বাংলাদেশের আহসান মঞ্জিলে সর্বপ্রথম বিদ্যুৎ পাইছি। আপনাদের ডিসি সার্কিটে যেটা করাবো সেটার একটা সিলেবাস দিব, আপনারা সবাই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে এটা নেন তো। আপনাদের এসএ অনলাইন ব্যাচ, এই ফ্রি ক্লাস, এখানে সবাই আছেন? ওকে, ওখানে আমি শিটটা দিচ্ছি, আপনারা ওখান থেকে শিটটা ওপেন করেন সবাই। না, আমি ডিপিডিসির আছে, ডিপিডিসির কাজলা গ্রিডে বসি, নারায়ণ যাত্রাবাড়ি যেটা। হ্যাঁ, একটা পিডিএফ ফাইল দিছিস। যাতায়াত করি ট্রেনে, সরি এটা তো অন্য একটা ফাইল। না, আমাদের প্রতিদিন যাওয়া লাগে না গ্রিডে, ডিউটি সিস্টেম 24 ঘন্টা করে ডিউটি করি।
হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। তো এতে একবারে কয়েক শিফট করে আসে আর কি, 3 শিফট। এটা আপনারা জানেন। পাওয়ার গ্রিডে ডিউটি করলে এটা না, এটা ভুলে গেছে আপনারা। এটা অন করেন না, আমি আরেকটা দিচ্ছি। কোনটায় আছেন? মাতার বাড়িতে তো আমরা আমাদেরকে ঘুরতে নিয়ে গেছিল আর কি প্রতিষ্ঠান থেকে। কত সালে জয়েন করছেন? 24-এ জয়েন করছেন? এটা কিভাবে পাঠাই ডায়েট থেকে? কোন কোন কত গ্রেডে আছেন, কোন পোস্টে আছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনি অনেক কিছুই জানেন। হ্যাঁ, আশা করি আপনার বেশি সময় লাগবে না, হবে। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। এটা কিভাবে দেয়, আমি তো দিতেই পারতেছি না। আচ্ছা, এটা হবে হবে, পরিশ্রম করলে আপনাদেরও হবে, কেন নয়, তাই না? হ্যাঁ, বাকিটা আল্লাহ ভরসা। কারণ আল্লাহ তাআলা তো সবাইকেই কিছু না কিছু দিছে। তাড়াহুড়ার সময় কিছুই ওপেন হয় না। দেখেন তো পাইছেন কিনা? নিচে একটা আছে টাইপ 1 বেসিক প্লাস ডি সার্কিট, দেখেন তো এই ফাইলটা পাইছেন কিনা সবাই? হ্যাঁ, সবাই এটা ওপেন করেন। হুম, প্রথম প্রশ্ন কি বলেন দেখি? এবার কারেন্ট কি, এখন আমাদের মেন যে পড়াশোনা সেটা আমাদের আসলো। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ কারেন্ট? যেহেতু আপনারা সবাই ডিপ্লোমা শেষ করে আসছেন, আশা করি বুঝছেন হোয়াট ইজ কারেন্ট। কারেন্ট জিনিসটা কি বলেন তো, সবাই বলেন। না, হলো না। আরেকজন? হ্যাঁ বলেন, অসুবিধা নাই, ট্রাই করতে থাকেন। ট্রাই করতে হবে, প্র্যাকটিস করতে হবে, কথা বলতে হবে, কারণ চাকরির পরে। না, মুক্ত ইলেকট্রন তো কারেন্ট না। আর এনিবডি? এটা এটা একটা, মনে করেন এটা একটা কপার তার, এর মধ্যে কি ফ্রি ইলেকট্রন নাই? মাস্ট আছে, তাহলে এটাকে কি আমরা কারেন্ট বলবো? বলেন, কপার তারকে কি আমি কারেন্ট বলতে পারি? কারেন্ট তো একটা পাওয়ার, প্রথম কথা কারেন্ট তো হচ্ছে একটা উম, শক্তি। হ্যাঁ, এবং কোনো শক্তিকেই দেখা যায় না, এই শক্তিকেও আপনি দেখতে পারবেন না, শুধু অনুভব করতে পারবেন। হ্যাঁ, আপনারা অবশ্যই মাঝে মধ্যে কারেন্ট অনুভব করবেন, হাতটা দিবেন, দিয়ে দেখবেন কেমন শকটক লাগে। তো এই কারেন্ট কখন হবে? কারেন্ট যখন এই ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রন গুলো মুভ করবে। বুঝছেন আমার কি কথা? যখন মুভ করবে, এখন কারেন্ট কি এমনি এমনি মুভ করবে? সময় সাপেক্ষেও কি মুভ করবে? এমনি এমনি সময় কিছুক্ষণ পর সে মুভ করবে? করবে? করবে না।
সে তো নর্মালি করবে না, তাহলে এই কারেন্টটা মুভ করার জন্য ওকে একটা প্রেসার ক্রিয়েট করতে হবে। সেই এখানে তাকে একটা প্রেসার দিতে হবে। সেই প্রেসারটা কি বলেন তো? এই প্রেসারটা হচ্ছে ভোল্টেজ। ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কারেন্ট হচ্ছে আর কিছু না, কারেন্টের একেবারে যেটা গাণিতিক ফিজিক্যাল চিত্র, সে কারেন্ট আই সমান ডিকিউ বাই ডিটি, এটাই হচ্ছে কারেন্টের সংজ্ঞা। তাহলে কারেন্টের সংজ্ঞা হচ্ছে যদি সময়ের সাথে সাথে ইলেকট্রনের প্রবাহ হয় আমরা সেটাকেই কারেন্ট বলবো। বুঝছেন আমার কথা? হ্যাঁ, আপনি সেটা বলেন নাই, আপনি বলছেন যে ফ্রি ইলেকট্রন কারেন্ট। হ্যাঁ, সময়ের সাথে সাথে যদি ইলেকট্রনের প্রবাহ হয়, ইলেকট্রনের মুভমেন্ট হয়, সেটাকে আমরা কারেন্ট বলবো। কারেন্ট প্রবাহের যেটা হার সেটাই হচ্ছে ইলেকট্রিসিটি। এটা হচ্ছে তার গাণিতিক সংজ্ঞা। কারেন্ট হচ্ছে কি ইলেকট্রন প্রবাহের হার, আর তার গাণিতিক যে সংজ্ঞা কারেন্ট আই সমান ডি কিউ বাই ডিটি, যেখানে কিউ হচ্ছে চার্জ। চার্জের একক কি? চার্জের একক কি বলেন? কুলম্ব। এটাই হচ্ছে আমাদের কারেন্টের সংজ্ঞা। তার মানে কারেন্ট হতে হলে তার মধ্যে ফিজিক্যাল মুভমেন্ট হতে হবে, এই ইলেকট্রনের মুভমেন্ট হতে হবে। এখন এই যে এইটা কিভাবে মুভমেন্ট করবে সেটা তো আপনারা জেনারেশনে দেখছেন যে কিভাবে কারেন্ট যায়, যে দুইটা চৌম্বক ক্ষেত্র নর্থ পোল এবং সাউথ পোল, এর মাঝখানে যদি আমরা ফ্লাক্সকে কর্তন করি তো আমাদের এখান থেকে জেনারেশন হবে। তো এই যে কারেন্ট যে পাওয়ারটা, এই ইলেকট্রিক্যাল পাওয়ারটা কোন মূল পাওয়ার থেকে আসছে এটা বলেন তো কেউ? কোন মূল? আমরা তো ইলেকট্রিক্যাল পাওয়ারটা পাচ্ছি, কিন্তু কোন মূল পাওয়ার থেকে আসছে? কোন মূল শক্তি থেকে আমাদের কারেন্ট, এই বিদ্যুৎ শক্তিটাকে আমরা ভোল্টেজটা পাচ্ছি, কারেন্টের ইলেকট্রনের মুভমেন্টটা পাচ্ছি কোন শক্তিটা থেকে? হ্যাঁ, ইলেকট্রন তো প্রবাহিত হবে, বাট ইলেকট্রন যে প্রবাহিত হওয়ার জন্য যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে অর্থাৎ ভোল্টেজটা, সেটা কোন ফোর্স থেকে আসছে? সেটা কোন শক্তি থেকে আসছে? আচ্ছা, ওইটা তো আমি টারবাইন কিভাবে ঘুরাচ্ছি সেটা আমরা এই চিত্রটা দেখি। এই ইলেকট্রন প্রবাহিত হবে তখন যখন এই যে কোনো একটা, হ্যাঁ, যখন কোন একটা কন্ডাক্টর, যখন যখন দুইটা চৌম্বক ক্ষেত্রের মাঝখানে যখন আমরা কাছাকাছি রাখবো তখন তার ভিতর কি একটা আকর্ষণ তৈরি হবে না? হ্যাঁ, এখন এই আকর্ষণটা কি করতে হবে? মাঝখানে একটা কন্ডাক্টর দিয়ে দিতে হবে, দিয়ে ওই ফ্লাক্সটাকে কাটতে হবে। এটা আমরা সে কন্ডাক্টর দিয়ে দিলাম, এখন ফ্লাক্স এটা ঘোরাবো। এখন এইটা, এই যে এই চৌম্বক ফ্লাক্সটাকে কাটছে, কেটেই কিন্তু ভোল্টেজ জেনারেট হচ্ছে। তো ওই মূল যে চৌম্বক ক্ষেত্র থেকেই ইলেকট্রিসিটি জেনারেট হচ্ছে বা ভোল্টেজ জেনারেট হচ্ছে, চাপ তৈরি হচ্ছে, যার কারণে ইলেকট্রন মুভ করতেছে। এখন এইটা হলো টারবাইন, এখানে ব্রাশ লাগানো আছে। আপনি এটা যেভাবে ঘোরান, যেভাবে ঘুরাইতে পারেন ঘোরালেই হইলো। এখন আপনি সমুদ্র স্রোতকে কাজে লাগাইতে পারেন, বাতাসকে কাজে লাগাইতে পারেন, কোন একটা ইঞ্জিনকে কাজে লাগাইতে পারেন, অথবা আপনি যদি নিজেও সারাদিন ঘোরান কোনো অসুবিধা নাই, এখানে বিদ্যুৎ উৎপাদন হবে, অর্থাৎ ইলেকট্রনের মুভমেন্ট হবে। তো ইলেকট্রন এই যে আমরা যেটা দিয়ে, এই যে কন্ডাক্টরটা দিয়ে ইলেকট্রনকে আমরা এই ফ্লাক্সটাকে কাটবো, যখন এইভাবে রাখবো, দেখেন আমার মনে করেন আমার হাতি কন্ডাক্টর, যখন এইভাবে আমি রাখছি তখন সর্বোচ্চ ফ্লাক্স কাট হচ্ছে, তার মানে এই যে সর্বোচ্চ ভি ম্যাক্স উৎপন্ন হচ্ছে। এটা যদি আমরা ভি এম দেই, ভি দেই, তাহলে এটা ভি এম। তাহলে এই জায়গায় যখন এইভাবে আছে সর্বোচ্চ ফ্লাক্স কাটছে, আবার এভাবে দেখেন জিরো, আবার আর এক ভাগ ঘুরলে এই যে জিরো চলে আসছে, আবার উল্টা করলে নেগেটিভ আমরা ভিএম পাচ্ছি এবং আবার জিরো হচ্ছে। তো এইভাবে আসলে মূল ম্যাগনেটিক ফ্লাক্সকে কর্তন করে আমাদের ভোল্টেজটাকে জেনারেট করে আমাদের ইলেকট্রনটাকে মুভ করানো লাগতেছে। আর এই জায়গায় ব্রাশের মাধ্যমে আমরা কি করতেছি, বাইরে আউটার সার্কিটে বিদ্যুৎটা নিয়ে আসতেছে। তো আমাদের এটা হলো কারেন্টের সংজ্ঞা। আর কারেন্ট এমনি এমনি যাবে না, কারেন্টকে প্রেসার দিতে হবে, ইলেকট্রনকে প্রেসার দিতে হবে, ইলেকট্রনটা প্রেসার দিবে ভোল্টেজ। বুঝছেন ব্যাপারটা কি? হ্যাঁ, বুঝছেন। এখন আমরা আরেকটা জিনিস আসি, সেটা হচ্ছে রেজিস্টর।
রেজিস্টার একটা ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট, আপনারা অনেকে দেখছেন, খুবই কমন একটা এলিমেন্ট। হ্যাঁ, আপনাদের আমাদের যে বাড়িতে সাধারণত ছোট ছোট বাল্ব যেখানে যেখানে জ্বলে, যেরকম আমাদের অনেক সময় ওই যে ঝুলন্ত সুইচ আছে, সেই সুইচের ওখানে দেখবেন একটা ছোট্ট এলইডি জ্বলে, দেখছেন? ঝুলন্ত বাল্ব আমরা বেডের সাথে নিয়ে আসি সুবিধার্থে, বা বিভিন্ন জায়গায় যত ছোট ছোট এলইডি আছে, এলইডি ল্যাম্প দেখছেন তো নাকি? যত জায়গায় আছে তো এলইডি, হ্যাঁ ওই এলইডি ল্যাম্পটা চলতেছে অনলি 5 ভোল্টে। আর আমাদের বাসাবাড়ি বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠান, পল্লী বিদ্যুৎ হোক, ডিবিটিসি হোক, যাই হোক, তারা আমাদের কত ভোল্টেজ দিচ্ছে? 220 থেকে 230 ভোল্টেজ আমরা পাচ্ছি। এখন এই যে আমাদের পল্লী বিদ্যুৎ 220 থেকে 30 ভোল্টেজের মধ্যে দিল, আর আমাদের 5 ভোল্টের একটা এলইডি ল্যাম্প জ্বালাবো, তাহলে এখানে দিলে ডিরেক্ট দিলে কি হবে? 1 সেকেন্ডও লাগবে না, তাই না? সাথে সাথে লাইটটা জ্বালালেন, একটু দেখবেন ধোঁয়া বেরোলো, শেষ। তাহলে 5 ভোল্ট দিতে হবে। এখন 5 ভোল্ট দেওয়ার জন্য কি হবে? বাকি ভোল্টেজটা আমাদের ড্রপ করতে হবে। সেই ড্রপ করবে রেজিস্টার। রেজিস্টার আর কি, কারেন্ট প্রবাহ এসে বাধা দিবে। হ্যাঁ, তো কারেন্ট প্রবাহ বাধা দেওয়ার দিবে কিভাবে? সে ওই সমপরিমাণ ভোল্টেজটাকে ড্রপ করে দিবে, দিয়ে সেই বাল্বটা জ্বালাবে। এটাই হলো রেজিস্টার। রেজিস্টার আর কিছু না, বাধা। তাহলে আমরা কয়েকটা জিনিস পাইলাম এখানে রেজিস্টার উপকারী। হ্যাঁ, কিন্তু এখন কথা হচ্ছে যে কিছু রেজিস্টার আছে যেটা ক্ষতিকর। কোনটা? এই যে আমি যে কপারের মাধ্যমে বিদ্যুৎটা, মনে করেন যে কক্সবাজার, মাতারবাড়ি, মাতারবাড়ি তো কক্সবাজারও না, সেই আপনার হচ্ছে কোথায়, ওই জায়গাটার নাম কি জানো? মাতারবাড়ির কি আছেন বলেন? এটা আপনার কক্সবাজারে না, অনেক দূর, মহেশখালী, মহেশখালী মাতারবাড়ি। তো সেখানে মনে করেন যে মাতারবাড়িতে বিদ্যুৎ জেনারেট হচ্ছে, সেই মনে করেন যে ঢাকা থেকে কত দূর, 400 ধরি, 400 না তারও বেশি হবে, ধরলাম 400 কিলোমিটার পার হয়ে ঢাকাতে আসলো। এখন এই যে কপারের মাধ্যমে ইলেকট্রনটা আসলো, তো কপার তো নিজেও একটা বাধা দিবে, দিবে কিনা? অবশ্যই দিবে। আপনি পানির পাইপে পানি নিয়ে যান, বাধা দিবে। আপনি চাকা যখন চাবেন, একটা ঘর্ষণের কারণে বাধা পাবে, তেমনি নিজস্ব একটা বাধা পাবে। এই যে এখানে যে রেজিস্টারটা বা রেজিস্ট্যান্স, যেটা কপারের নিজস্ব রেজিস্ট্যান্স, ইন্টারনাল রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সটা কম হওয়া ভালো না বেশি হওয়া ভালো? কম না বেশি বলেন? এই রেজিস্ট্যান্সটা যত কমাতে পারেন আপনি, ততই ভালো, কিন্তু আপনি জিরো করতে পারবেন না। যার কারণে একটা সিস্টেম লস কিন্তু হচ্ছেই আমাদের। বিদ্যুৎই একমাত্র জিনিস যে আপনি বাজার থেকে কিনে আনবেন 100 কেজি, বাসায় এসে দেখবেন যে 90 আছে। বা আমরা যেটা করি, আমরা পিজিসিবির কাছ থেকে মনে করেন 100 কিলোওয়াট আওয়ার বিদ্যুৎ কিনি বা 100 ইউনিট কিনি, আমরা বেচতেছি 95 ইউনিট। তার মানে কি আমাদের 5 ইউনিট এখানে জায়গায় সিস্টেম লস হয়ে যাচ্ছে। পিডিবির কাছ থেকে মনে করেন আমরা কিনতেছি 100 ইউনিট, বিক্রি করার সময় আমরা পাচ্ছি 95, 5 ইউনিট লস। এটা হবেই, এটা একেবারে স্ট্যান্ডার্ড, এটা আইট্রিপলি স্বীকৃত আর কি। তো এই রেজিস্টারটা যত কম করবেন আপনি তত ভালো। এবং এই রেজিস্টার কম করার জন্য এই কপার গুলোর বিভিন্ন আকৃতি করা হয়, স্ট্যান্ডার্ড করা হয়, অনেক সময় সিলিন্ডার আকৃতি করা হয়। হ্যাঁ, আরো অনেক কিছু ইফেক্ট আছে, আপনারা এগুলো আস্তে আস্তে শিখবেন। তো এখন আমার কথা যে এখানে তিনটা রিলেশন, একটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর একটা ভোল্টেজ, আর একটা কারেন্ট। আমাদের পরের প্রশ্নগুলো একটু দেখি। প্রথমকার প্রশ্ন ছিল কারেন্ট কাকে বলে, এটার অ্যান্সার পাইছেন? আপনারা সবাই বলবেন, যদি কারো কোনো প্রশ্ন থাকবে তাহলে আমি সেখানে আর একটু কথা বলবো। বলেন তো সবাই। সব, হ্যাঁ পাইছে। কারেন্ট হচ্ছে ইলেকট্রন প্রবাহের হার, ভোল্টেজ হচ্ছে সেই জিনিস যে ইলেকট্রনটা এমনি এমনি যাবে না, তাকে একটু মুভমেন্ট দিতে হবে, একটা ফোর্স ক্রিয়েট করতে হবে, সেটা হলো ভোল্টেজ। আর রেজিস্টার হচ্ছে একটা এলিমেন্ট, এইটা এলিমেন্ট। রেজিস্ট্যান্স এখানে তো এলিমেন্ট হিসেবে কাজ করছে, বাধা হিসেবে, কারণ এখানে আমাদের বাধা দেওয়া দরকার, যার কারণে আমি এখানে বাধা দিচ্ছি। আর এখানে আমার বাধা দেওয়া দরকার নেই, এখানে যত বাধা কম হবে, তার মানে রেজিস্ট্যান্সের সাথে একটা সম্পর্ক আছে। আমরা তারপরে আরেকটা প্রশ্ন পড়ি। পরের প্রশ্নটা কি বলেন তো একজন? সার্কিট কাকে বলে? সার্কিট মানে ইঞ্জিনিয়ার মানে ইলেকট্রিক্যাল সার্কিট, ঠিক আছে? হ্যাঁ, এটা আপনারা সবাই পারবেন। সম্পূর্ণ পদটাই হলো সার্কিট, একেবারে এটা হলো বাংলা সংজ্ঞা। হ্যাঁ,
আমাদের পরবর্তী প্রশ্ন যে সার্কিট কাকে বলে? হ্যাঁ, কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে কি বলবো? ইলেকট্রিক সার্কিট। তাহলে কারেন্ট প্রবাহের সম্পূর্ণ পথকে আমরা সার্কিট বলবো। এখন আদর্শ একটা সার্কিট আমরা তৈরি করব। আদর্শ সার্কিট, আদর্শ সার্কিট তৈরি করতে আমাদের কি কি লাগবে সেগুলো দেখি। প্রথম কথা, আমাদের একটা সোর্স লাগবে যেখানে দিয়ে আমরা বিদ্যুৎ জেনারেট করব। আমাদের একটা সোর্স তো দরকার, আগে সর্বপ্রথম বিদ্যুৎ আমরা তৈরি করা দরকার, তারপর তো অন্য কিছু, নাকি? কথা বলবেন, সবাই কথা বলবেন, একজন দুজন মিউট আনমিউট করেই রাখেন। আমরা সোর্স দরকার, সোর্স থেকে আমাদের কি দরকার? কন্ডাক্টর দরকার, যে বিদ্যুৎ তো আমরা বানাইলাম, এবার বিদ্যুৎটা পরিবহন করব, তার মানে আমাদের কন্ডাক্টর দরকার। এই যে আমরা কন্ডাক্টর তৈরি নিয়ে নিলাম। এরপরে কি ঘটনা ঘটবে? আমরা কন্ডাক্টর দিলাম, এবার কি লোড চালাবো, লাইট, ফ্যান, টিভি, সিডি, ক্যাসেট, ম্যাসেট যা আছে, মোবাইল, সব আমরা এই আলাদা আলাদা একটা করে লোড দিয়ে দেবো। ধরলাম আমরা এখানে একটা রেজিস্টার আছে, এখানে আমাদের একটা ফ্যান আছে, এখানে আমাদের একটা লাইট আছে, এই বিভিন্ন কিছু দিয়ে দিলাম আর কি। তো আমরা যে চালাইলাম, এই সার্কিটে কি ঘটনা ঘটবে? এই মনে করেন পল্লী বিদ্যুতের একটা জেনারেটর আমরা নিছি, আমাদের এই এলাকায় পল্লী বিদ্যুৎ চালু করলো, আমাদের সবগুলা জ্বলে গেল, আমাদের হাতে কোনো কন্ট্রোল নাই। পল্লী বিদ্যুৎ বন্ধ করলো, সব বন্ধ হয়ে গেল, সেই লোডশেডিং এর মতো। তো সার্কিটটা এরকম হলো না? কন্ট্রোল আছে এরকম সার্কিট, আমাদের হাতে কোনো কন্ট্রোল থাকলো বলেন? এখন তাহলে এটাকে কন্ট্রোল করতে হবে, আমাদের কন্ট্রোল করতে হবে। তাহলে কন্ট্রোল করার জন্য আমরা কি করব? আলাদা আলাদা একটা সুইচ লাগাই দেবো। খালি পল্লী বিদ্যুৎই কন্ট্রোল করবে তা হবে না, আমাদের হাতেও কন্ট্রোল থাক। তাহলে আমরা এগুলো কন্ট্রোল করলাম। তাহলে আমাদের কি কি দরকার হলো? সোর্স, তারপর আমাদের প্রয়োজন হইলো হচ্ছে কন্ডাক্টর, তারপর আমাদের প্রয়োজন হলো লোড, তারপর আমাদের প্রয়োজন হলো সুইচ। এইবার কি ঘটনা ঘটবে দেখেন, আমরা সুইচ দিয়ে চালাচ্ছি, লাইট চালাচ্ছি, বন্ধ করছি, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা। অনাকাঙ্ক্ষিত ঘটনা কি? মনে করেন যে আপনার বাসায় লাইন আছে, কোনো কারণে দেখা যাচ্ছে এখানে আগুন জ্বলতেছে বা সুইচ বোর্ডে আগুন জ্বলতেছে, মানে আপনি সুইচ বন্ধ করতে যাবেন, তখন সুইচ বোর্ডে আগুন জ্বলতেছে, কোনো কারণে জ্বলতেছে না। তাহলে আমাদের অথবা এই মনে করেন যে এটা তো একটা কয়েল টয়েল থাকে, কোন একটা কয়েল নষ্ট হয়ে সার্কিটটা শর্ট হয়ে গেল, হিউজ কারেন্ট প্রবাহিত হওয়া শুরু হচ্ছে। তাহলে একটু আবার এই প্রোটেকশনও তো আমাকে রাখতে হবে, তাই না? তাহলে এই প্রোটেকশনের জন্য আমাকে একটা এমসিবি ব্যবহার করতে হবে। এখন এমসিবি ব্যবহার করে, আগে আমরা ফিউজ ব্যবহার করতাম, ফিউজ এখন খুব একটা চলে না, কোথাও নাই, সব জায়গায় এমসিবি। তাহলে এই জায়গায় একটা এমসিবি ব্যবহার করতে হবে। তাহলে আমাদের এমসিবিটা হলো, তাহলে প্রথম আমার কি 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 আসলো? সোর্স, লোড, কন্ডাক্টর, সুইচ, এমসিবি মানে প্রোটেক্টিং ডিভাইস, সুইচিং ডিভাইস। এই পাঁচটা এলিমেন্ট যদি আমাদের সার্কিটে থাকে, তাহলে আমরা সেই সার্কিটকে বলবো কি সার্কিট বলেন? আদর্শ সার্কিট। তাহলে এই সার্কিটটা আমরা বলবো আদর্শ সার্কিট। আদারওয়াইজ যদি কোনো কিছু কম থাকে, তাহলে আমরা সেই সার্কিটকে আদর্শ সার্কিট বলতে পারবো না। CEUIT, এই হলো আমাদের, এটা হলো আদর্শ সার্কিটের এই পাঁচটা এলিমেন্ট আমাদেরকে থাকতে হবে। আমাদের টাইম মনে হয় শেষের দিকে, 8:30 থেকে 9:30 পর্যন্ত ক্লাস। আমরা হয়তো বা বেশি দূর আগাইতে পারবো না। আমি আপনাদের কিছু কথা বলি, যারা আপনারা আসলে চাকরি পাইতে চান, আমি সবসময় বলি, হ্যাঁ, আমরা বাকি পড়া আগামী ক্লাসে পড়বো। সেটা কি শুধুমাত্র পড়াশোনা করে জব হবে না, জব পাইতে হলে আপনাদের 4টা গুণ কিন্তু থাকতে হবে। সেই গুণগুলো আছে কিনা দেখেন ভালো করে। 1 নম্বরে যে গুণটা থাকতে হবে সেটা হচ্ছে ডিসিপ্লিন। বুঝছেন আমার কথা? একজন একটু কথা বলেন। ডিসিপ্লিন থাকতে হবে। আপনার ক্লাস 8:30টায় আপনি আসছেন 8:35-এ, 5 মিনিট আপনার নাই,
আপনার 8:30 ক্লাস, আপনি 8:25 আসবেন, এসে পড়ার টেবিলে একদম চেয়ার টেবিল নিয়ে বসে যাবেন। যেহেতু এখানে অফলাইন ক্লাস করতে পারছেন না, ওখানে থাকলে আমি দেখতেছি না, বাট আপনি নিজেকে দেখতেছেন, আপনি নিজেকে একেবারে ইনডিসিপ্লিন। স্যার যেটা হোমওয়ার্ক দিবে একদম পাই টু পাই করবেন, মনে করবেন যে আমি অফলাইনের মতোই একজন ছাত্র। তাহলে আপনার অনলাইন অফলাইন কোনো এফেক্ট পড়বে না। 2 নম্বর যেটা দরকার সেটা হচ্ছে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস বুঝেন? ত্যাগ করতে হবে। এখন আপনার এক ফ্রেন্ড এখন বাইক নিয়ে ঘুরছে, ফোনে ফেসবুক চালাচ্ছে, আপনি পড়ার টেবিলে। এই যে স্যাক্রিফাইস করতেছেন না, এটা প্রত্যেকটা জায়গায় রাখতে হবে। খেলা চলবে বাংলাদেশের, আপনার ক্লাস করতে হবে। বা আপনার ফ্রেন্ড ঘুরতেছে, ওই খেলা করছে করছে, আপনাকে ওখান থেকে আলাদা করে ফেলতে হবে। অর্থাৎ আপনার যত এই পড়াশোনা ব্যতীত যত কিছু আছে জীবন থেকে সব স্যাক্রিফাইস করে দিতে হবে, ত্যাগ করে দিতে হবে। সময় নষ্ট করবে এরকম কোনো কিছু। তারপরে স্টাডি, এটার তো কোনো বিকল্প নাই। STUDY, মিনিমাম আপনারা 8 থেকে 10 ঘন্টা পড়ালেখা করবেন, পড়ার টেবিলে থাকবেন, মাস্ট। এই জিনিসটা একেবারে ডিটারমিন্ড করে নেবেন। আর একটা জিনিস দরকার, টেকনিক। এই জিনিসটা কি দেখবেন, অনেকে সারাদিন পড়ার টেবিলে বইতে বসে আছে কিন্তু রেজাল্ট খারাপ, আবার অনেকে দেখবেন কম পড়ে রেজাল্ট ভালো। তাহলে এখন আপনাকে একটু টেকনিক্যালে আগাইতে হবে। ঠিক আছে, টেকনিক্যাল আগাবেন, বিভিন্ন জন যারা চাকরি পাচ্ছে তাদের সাথে কথা বলবেন, কিভাবে তারা পড়াশোনা করছে। দেখা যাচ্ছে 2 4 5 জনের সাথে কথা বললে আপনি একটা ধারণা পাবেন যে এভাবে আগাইতে হবে। ঠিক আছে, কারণ আমি গাজীপুরে দেখছি অনেকে 6 বছরে চাকরি পাইছে, অনেকে আবার 2 বছরেও চাকরি পাইছে। তাহলে এই যে একটা টেকনিক্যালি আগানো, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু আপনাদের মধ্যেও থাকতে হবে। তাহলে এইটাই হলো আমাদের কথা। আপনারা অনলাইনে ক্লাস করতেছেন, অনলাইন অফলাইনের তফাৎটা আপনারা নিজে তৈরি করবেন। আপনারা নিজে এই জিনিসটা তৈরি করে ফেলবেন যে আমার কাছে অনলাইন বা অফলাইন কোনো ম্যাটার না। আমি অফলাইনেও যেভাবে আমার টিচার আমার সামনে থাকবে, আমি কথা বলবো, আমি অনলাইনেও তেমনই। এখন এই যে ইউনিভার্সিটির যে কাজগুলো হয়, ওই মনে করেন একজন চেয়ার বসে আছে, স্যার ক্লাস নিচ্ছে, আর হচ্ছে ওই যখন নাম প্রেজেন্ট দিচ্ছে তখন চেয়ার মেসেজ দিচ্ছে, স্যার নাম প্রেজেন্ট হবে, সব চলে এসো, আসছে, হাজিরা দিচ্ছে, শেষ। এটা করে তো আসলে সার্টিফিকেট পায় কোনো লাভ নাই, কারণ এখানে আপনি প্রতিযোগিতা করে পরীক্ষা নেবেন। আপনাদের কোনো ব্যক্তিগত প্রশ্ন থাকলে সেটা বলেন। বলেন একটু, নিজেদের তো প্রশ্ন থাকার কথা না? কিভাবে শুরু করবেন? আচ্ছা, আমার কথা বলি, আমি ডিসি সার্কিট ক্লাস নেব। এই সার্কিটে নোট খাতা বানাইতে হবে। আমার 2টা খাতা মাস্ট লাগবে। এক হচ্ছে ক্লাস খাতা, এই ক্লাস খাতায় অন্য কোনো কিছু উঠাবেন না। ক্লাস খাতায় আমার সাথে ক্লাসে আমি যত কিছু লিখবো সব উঠাবেন। এরপরে আমি শিট দিয়ে দেবো প্রত্যেকটা, যাতে কোনো একটা জিনিস মিসিং হয়ে গেলে শিট থেকে তুলতে পারেন। এবার এই ক্লাসের এটা নোট খাতায় উঠাতে হবে। কারণ কি, কারণ আপনি একবার পড়বেন, প্র্যাকটিস করবেন, আউটপুট দিবেন, এটা সম্ভব না সময় শেষের পথে। হ্যাঁ, তো আপনি এটা সম্ভব না, তাহলে আপনি এটা কিভাবে আয়ত্ত করবেন? আপনি প্রথমে কোর্সটা শেষ করবেন, বুঝে শেষ করলেন, এক জায়গায় সুন্দর করে নোট করে রাখলেন। এরপরে কি হবে, আপনি নোট দেখে প্র্যাকটিস করবেন, পরীক্ষা দেবেন। তার মানে নোট খাতা লাগবে। নোট খাতা যদি না থাকে, দেখবেন এই খাতা আপনি খুঁজেও পাবেন না। 2 দিন পর যাবে ঝালমুড়ির দোকানে, আর তো আবার পিছায় পড়বেন, দেখবেন ওই জিনিসগুলো আবার মিসিং হয়ে গেছে, আবার নতুন করে শিখতেছেন, এভাবে করতে জীবনটা চলে যাবে। তাহলে আপনি ক্লাস খাতা থেকে নোট খাতায় তুলবেন, এবং যেটা করবেন আমি সবাইকে বলি, আজকে ফেলায় রাখবেন না। দেখেন, আজকে যদি আপনি আমার পড়াটুক নোট করেন না, 1 ঘন্টা টাইম লাগবে না। যেদিন ফুল ক্লাস হবে সেদিন যা আছে হয়তো 1 ঘন্টা লাগবে, আজকে তো আধা ঘন্টাও লাগবে না। তাহলে যেটা হবে, আপনি দিন কার দিন উঠালে আপনার 2 ঘন্টা পরিশ্রম লাগবে, হয়তো বা আমার 1 ঘন্টা, আর এক স্যারের আর 1 ঘন্টা। কিন্তু এটা যখন ফেলায় রাখবেন, আজকে 2 ঘন্টা, কালকে হয়ে যাবে 4 ঘন্টা, এটা আপনি আর উঠাইতেই পারবেন না। হ্যাঁ, তো এইটাই হচ্ছে আমার নির্দেশনা। আপনারা যদি এই কাজগুলো করতে পারেন, ইনশাল্লাহ চাকরি হবে। চাকরি হবে এই অনলাইনে ক্লাস করেই হবে। আর আপনারা সবাই এখানে যতজন আছেন সবাই যদি চাকরি পান, কোনো অসুবিধা আছে বলেন দেখি? সবাই, কারো কোনো অসুবিধা আছে? নাই। তাহলে এইভাবে আমরা কি করব, অনলাইনেই পরীক্ষা নিব, অল্প অল্প পড়াবো, পরীক্ষা নিব। হ্যাঁ, অল্প অল্প, যাতে আগানোটা সহজ হয়। আমি হয়তো বা 2টা ক্লাস নিব, একটা পরীক্ষা নিয়ে নেব, অল্প অল্প, যাতে আপনি প্র্যাকটিসের উপর থাকেন। আর নোট খাতা চেক দিব কন্টিনিউ প্রতি ক্লাসেই। ক্লাসে তো হবে না, ক্লাসের বাইরে হোয়াটসঅ্যাপে যুক্ত থাকবো, সেখানে আমি নোট খাতাগুলো আমাকে দেখাইতে হবে। এটাই হচ্ছে নির্দেশনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা বলেন। সময় শেষ হয়ে যাচ্ছে, সম্ভবত আর 2 মিনিট আছে।
এই শিটই পড়াবো। এটা হলো আমাদের টাইপ অ্যাপনোর অঙ্ক আর টেসলা বই পড়াবো। আপনারা হচ্ছে যারা যতটুকু পড়ালাম এটুক ভালো করে প্র্যাকটিস করেন। সুন্দর একটা নোট খাতা কিনবেন, কিনে সুন্দর করে নোট করবেন। প্রশ্নগুলো একটু আলাদা কালারের কলম দিয়ে লিখবেন, তারপর অ্যান্সার লিখবেন। এভাবে আস্তে আস্তে আগাইতে থাকেন। আশা করা যায় আপনাদের একটা সময় সিলেবাস শেষ করাই দেবো। তাহলে আপনারা তারপর ওখান থেকে প্র্যাকটিস করে পরীক্ষা দিবেন এবং ইনশাল্লাহ জব পাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।